নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা মানেই আপনারা জানেন আমরা এখানে একেবারে খোলামেলা কথা বলি। এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্যই সেটা যে এখানে কোনো তত্ত্বকথা থাকবে না, বা এখানে এমন কিছু বিষয় থাকবে না যে বিষয়গুলো বড্ড বেশি জটিল। কারণ এখানে আমরা স্মৃতির রোমন্থন করি। সেটা ভালো স্মৃতি হতে পারে, খারাপ স্মৃতি হতে পারে, তবে একে অপরের সঙ্গে সেই স্মৃতিটাকে আমরা শেয়ার করি। এবং আমাদের আরও যারা বন্ধুরা রয়েছেন, মানে আমাদেরকে যখন প্রথম এটা বলা হয়েছিল এই অনুষ্ঠানটার কথা, তখন এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে আমরা ঠিক উল্টো দিকের মানুষটার সঙ্গে বন্ধুর মতো আচরণ করব, তাদের স্মৃতির খোঁজ করব, তাদের সঙ্গে কথা বলবো। পুরো অনুষ্ঠানটার মূল উদ্দেশ্যই এটা, যাতে দর্শকেরা আরও অনেক বেশি কানেক্ট করতে পারে আমাদের প্রত্যেকের সঙ্গে, এবং আমরাও তাদের সঙ্গে অনেকটা বেশি করে জড়িয়ে থাকতে পারি। আর সেই জন্যই বোধহয় মানে এই অনুষ্ঠানটার মেন যে ইউএসপি, এই কারণেই বোধহয় আপনারা এই অনুষ্ঠানটাকে এত বেশি আপন করে নিয়েছেন একদম অল্প সময়ের মধ্যে। টিভির পর্দার ওপার থেকে আমি জানি বহু মানুষ এই মুহূর্তে দেখছেন অনুষ্ঠানটা। অবশ্যই আপনারা টিভির পর্দার ওপরে বসে দেখুন, তবে তার সাথে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ইউটিউব। আপনার হাতে যে মুঠোফোনটা রয়েছে সেখান থেকে এই মুহূর্তে ইউটিউব অ্যাপে চলে গেলে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখানে এই মুহূর্তে স্মৃতির খোঁজে অনুষ্ঠান লাইভ স্ট্রিম চলছে, সেটা আপনারা দেখতেই পারেন। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং যেটা করতেই পারেন অবশ্যই সেটা হচ্ছে শেয়ার করা এই ভিডিওগুলোকে, কারণ শেয়ার করলে এই অনুষ্ঠানটার কথা, এই অনুষ্ঠানটা আপনাদের যেমন প্রিয়, আপনাদের কাছের মানুষদের কাছে পাঠালে তাদেরও অনেক প্রিয় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই সেটাও আপনারা করুন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাস তাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, যাতে স্মৃতির খোঁজের মতো সিটিভিএন একেডি প্লাসের আরও অন্যান্য যে খুব পছন্দের অনুষ্ঠান, খুব ভালো লাগার অনুষ্ঠান, সেগুলো যখন পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আমি প্রত্যেকদিন যেটা বলি যে আমার এখানে কোনো ইনফরমেশন বলুন বা এই যে অনুষ্ঠানটা যখন আমরা বসি স্মৃতির খোঁজেতে, তখন এই অনুষ্ঠানটা এমনই অনুষ্ঠান যে অনুষ্ঠানটা সেখানে আমরা একে অপরের সঙ্গে কথা বলি। একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি জানি একজন দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো। তবে একদম ছোট্ট করে যেটা বলার একদম অনুষ্ঠানের শুরুতেই, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকটা অনুষ্ঠানে নতুন কিছু বলার চেষ্টা করি, নতুন কিছু রাখার চেষ্টা করি আপনাদের সামনে। তেমন একটা ছোট্ট বিষয়ে এইমাত্র আমি একটা বই পড়তে পড়তে সেটা চোখে পড়েছে আমার। তাই আমার মনে হলো যে এই কথাটা তো সত্যি, যেটা আমরা কখনো ভেবে দেখিনি, সে কথাটা বলবো। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি নমস্কার, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? দীপক ভঞ্জসা ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বেশ, কি শেয়ার করতে চান? আমি দীপকসা ভবন থেকে বলছি। ডাক্তার বিধান চন্দ্র রায় সম্বন্ধে বলবো। বেশ, বলুন। বিধান চন্দ্র রায় 1882 সালে 1 জুলাই বিহারের পাটনা বাঁকিপুরে জন্ম করেন। তার বাবা নাম ছিল প্রকাশ চন্দ্র রায়, মায়ের নাম ছিল অগর মণি দেবী, অগর কামিনী দেবী। তার মা 6 সন্তান ছিলেন। বড় ভাই ছিলেন ব্যারিস্টার, আর মেজ ভাই ছিল ইঞ্জিনিয়ার। বাবা সরকারি কর্মচারী, উচ্চ কর্মচারী ছিলেন। উনি 1890 সালে পাটনা কলেজ থেকে পাস করেন, অঙ্কে অনার্স নিয়ে এমএ পাস করে কলকাতা আসেন 1901 সালে। 1 সালে মেডিকেল কলেজ থেকে উনি ফর্ম তুলেন এমবি পড়ার জন্য। আবার শিবপুর থেকে বেঙ্গলি কলেজ থেকে ফর্ম তুলে ফিল আপ করে জমা দেন। প্রবেশ পরীক্ষা দেন, প্রবেশ পরীক্ষায় নাম উঠে মেডিকেল কলেজে ও প্রথম মানে লিস্টেও নাম উঠে, এই জন্য ওখানে মেডিকেল কলেজে ভর্তি হলেন। হ্যাঁ, 1901 সালে। তারপরে ওখানে এমবি পড়ার জন্য খুব পড়াশোনা করেন, পরীক্ষা ভালো দিয়েছিলেন, কিন্তু ওরাল পরীক্ষায় ওকে ফেল করে দিয়েছিলেন ব্রিটিশ অধ্যাপক। কারণ মেডিকেল কলেজের গেটের সামনে একটা পথ দুর্ঘটনা হয়, ওনার ঘোড়ার গাড়ি আম গাড়ি রাখিয়ে ধাক্কা দিয়েছে। এটা বিধানচন্দ্র রায় কোর্টে সাক্ষী দিয়ে পাবেন, কিন্তু বিধানচন্দ্র রায় নিজে সচলে দেখেছেন ঘোড়ার গাড়ি দোষ, আম গাড়ি দোষ নয়। এদিন উনি সাক্ষী দিলেন না, সেদিন ওনাকে ওরা পরীক্ষা তৈরি করে দিলেন।
যা 1910 সালে উনি আবার এলএমএস পরীক্ষা দেন, পাস করেন। 2 বছর মধ্যে দাদা আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি জানি না আপনি সেটা এই মুহূর্তে বলতে পারবেন কিনা। আমি যদি আপনাকে ওনার চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই, আপনি কি সেটা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে সামনে, আপনি বলতে পারবেন? কি ডক্টর বিধানচন্দ্র রায় যাকে নিয়ে আপনি কথা বলছেন, তার চিকিৎসা পদ্ধতি, তিনি কোন পদ্ধতিতে চিকিৎসা করতেন সেটা যদি একটু জানান। আচ্ছা, উনি পাস করেন, এমডি পাস করেন, তারপর উনি বিদেশে পড়ার জন্য অনেক আবেদন করেছিলেন। আবেদন করার পর 30 বারের বেলা ওনার আবেদন মঞ্জুর হয়। ওখানে একটা এমআরসিপি একসাথে পরীক্ষা দিয়ে পাস করলেন 2 বছর 3 মাসের মধ্যে। 11 সালে পাস করে কলকাতা আসেন। কলকাতা এসে মেডিকেল, এই যে মহাত্মা গান্ধী রোডে একটা বাড়িতে ভাড়া নেন, ওখানে থাকেন। থাকার পর উনি রোগী রাখেন। হ্যাঁ, রোগী রেখেছেন। আর ভদ্রমহিলা মাথা যন্ত্রণা ছটফট করছে, বাইরে থাকেন। উনি আসতেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে। এসে উনি দেখালেন, বলে মাথা যন্ত্রণা হয়, বলে হ্যাঁ। চব্বিশের মাথা যন্ত্রণা, বলে হ্যাঁ। তারপরে আলো দিয়ে তাকালে মাথা যন্ত্রণা হয়, বলে হ্যাঁ। তখন ওনাকে বললেন যে পুরোনো ব্যাগ দিয়ে আপনি সিঁড়ি পড়েন, যার জন্য ওখানে দূষিত হয়ে আপনার ওখানে মাথা যন্ত্রণা হচ্ছে, ওটা ছেড়ে দিতে হবে, নতুন ব্যান্ডে ভালো সিঁড়ি কিনে পড়তে হবে। এটা একটা দৃষ্টান্ত। তারপরে 16 জন উনি রোগী দেখতেন। 16 জন রোগীর মধ্যে উনি যখন চলে আসছিলেন চেম্বার থেকে, তখন 16 জন রোগীকে তাকে ওষুধপত্র দিয়ে আসছিলেন, তখন ওনার কম্পাউন্ডার বলছেন, ডাক্তারবাবু একটা রোগী এসছেন, খুব মাথা যন্ত্রণা ছটফট করছে, আচ্ছা, পাগলের মতো করছে। তখন ডাক্তার বিধানচন্দ্র বললেন, তুমি জানো আমি 16 জন রোগী আমি দেখি না। তখন উনি বললেন, আচ্ছা এসে দেখলে ঠিকই ইমার্জেন্সিকে। ওকে বললেন কম্পাউন্ডারকে একটা পাকা কাঁঠাল বাজার থেকে নিয়ে আসুন। এনে নিয়ে আসলো, এসে 2টো কাঁঠাল কেটে 2টো রুয়া কান বরাবর দুটো দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর ওনাকে বললেন, তুমি একটু শুয়ে থাকো, আমি বাড়ি থেকে আসি 3 ঘন্টার মধ্যে, তারপর তোমাকে ছেড়ে দেবো। তখন ওর মাথা যখন চলে গেল। তারপর উনি ডাক্তার বাবু বাড়িতে স্নানটা করে খেয়ে দিয়েছে, আসলেন। এসে তারপর উনি দেখলেন মানুষ চলে গেছে, কিন্তু যত গাড়ির ভিতর দিয়ে পিঁপড়ে গিয়েছিল, যত পিঁপড়ে ছিল সব ওই কাঁঠালেতে এসে আটকে গেছে। তা ওকে বললো, তুই পানা পুকুরে টানটা বন্ধ করো, নাহলে আবার এরকম হবে, এবং বাড়িতে যা। আর বাড়ির লোকের কত বন্ধু এই কাঁঠাল দিয়ে ওনার চিকিৎসা হলো, এ হলো জম্প। তারপর আর একটা বিষয় ছিল যে উনি কলকাতা আসছিলেন গাড়ি করে, এসে থেকে একটা ভদ্রলোক পাশেতে নেমেছে, নেমে তার মাথাটা গাড়ি চাকার মধ্যে। তো ওকে বললো, যাও তো পিজি হসপিটালে যাও, পিজি হসপিটাল থেকে তুমি গেলে ভালো হবে। উনি যায়নি, উনি 24 ঘন্টার মধ্যে মাথার মানে ইন্টারনেট ম্যানেজ মাথা মানে রক্ত জমাটে উনি মারা গেলেন। আর অনেক দৃষ্টান্ত আছে। বেশ বেশ, আপনি যেগুলো বললেন সেগুলো জানতে পেরে আমরা সমৃদ্ধ হলাম। আমি এটুকু জানি যে আমাদের উল্টো দিকে যে দর্শক বন্ধুরা রয়েছেন তারাও একদম অজানা কিছু জিনিস জানতে পারলেন ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে। ভালো লাগলো আপনার ফোনটা। আচ্ছা, এবার আপনারা অন্য অনেকেই যারা রয়েছেন স্মৃতির খোঁজে অনুষ্ঠান, ফোন করুন, ফোন নাম্বার যাচ্ছে সেখান থেকে ফোন করুন। তবে তার আগে আমার যেটা একজন দর্শক বন্ধু রয়েছেন আমি এইমাত্রই শুনলাম, তবে তার আগে একটা ছোট্ট কথা যেটা বলার সেটা হচ্ছে, আমি বলছিলাম প্রোগ্রাম শুরুর আগেই যে আমি একটা বইতে পড়ছিলাম একটা জিনিস, এটা কোনো ইনফরমেশন নয়, কিন্তু এমন একটা বিষয় যেটা হয়তো আমরা খুব কম ভাবি। আমাদের বাবা মায়েরা সবসময় বলেন, মানে আমার দিদা দাদু অনেকেই বলেছেন, আপনাদের প্রত্যেককে আপনারাও সেটা জানবেন, যে ভালো মানুষের যখন মৃত্যু হয় তখন তারা স্বর্গে যান, এবং খারাপ মানুষের যখন মৃত্যু হয় তখন তারা নরকে যান। এবার একটা ছোট্ট বাচ্চা শিশু, ধরুন 6 বছর বয়সের, মানে আমি যে বইটা পড়ছিলাম সেখানে যে বিষয়টা ছিল যে 6 বছর বয়সের একটা শিশু, তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। এইবার সেই ছোট্ট শিশুটা তার বাবা মায়ের থেকে তো এটাই শুনেছে যে ভালো মানুষ মারা গেলে স্বর্গে যাচ্ছে এবং খারাপ মানুষ মারা গেলে নরকে যাচ্ছে। কিন্তু 6 বছর পর ছেলেটার যখন 12 বছর বয়স, তখন সে এটা বুঝতে পারছে যে এই পৃথিবীটাই বোধহয় নরক। সেই জন্য আর মৃত্যুর পর কাকে কোথায় যেতে হয় সেটা হয়তো আমরা এখন থেকেই খুব একটা ভেবে বলতে পারি না, কারণ 6 বছর বয়সে বাবা মাকে হারানো আর তারপর জীবনের স্ট্রাগল, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সবটা মিলিয়ে পৃথিবীটাই তো ছোট্ট শিশুটার কাছে নরক হয়ে দাঁড়িয়েছে, তাই না? আমরা এই বিষয়টা সম্পর্কে আরেকটু ভেঙে বোঝার চেষ্টা করবো, আরেকটু ভেঙে কথা বলবো। তবে তার আগে যিনি দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আমি ভারতী সরকার বলছি রায়গঞ্জ থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। বলুন ভালো আজকে আছি। কি শেয়ার করতে চান আমাদের সঙ্গে? আজকে আমি আমার কাকার বাড়ি একটা টিয়া পাখি হুম। আর দাদার বাড়ি এক ছাগলের গল্প বলবো তোমাদের। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ। আমার কাকার বাড়ি বর্ধমানে ছিল। আমার কাকা রেলে চাকরি করতেন। আচ্ছা। হ্যাঁ। তার বাড়িতে একটা টিয়া পাখি ছিল, সে মানুষের মতো কথা বলতো হুম। এবং মানুষ যে কোনো কথা বলতো না সেটাই ঠিক ক্যাচ করে রিপিট করতো। হ্যাঁ। লোকে বাড়ির লোকেরা ওকে মিট বলে ডাকতো। হুম। বাড়িতে কোনো লোক কলতে বাজালেও বা দরজার কড়া নাড়লে ও বলতো, মা লোক এসেছে, দরজা খুলে দাও। আমার কাকা অফিস থেকে বাড়ি ফিরলে হুম। আমার কাকাতো বোনকে বলতো, মানা বাবা এসেছে, বসতে দে, বাতাস দে। আমার কাকা রেলের 3 তলার কোয়ার্টারে থাকতেন। আচ্ছা। তো সেখানে জানলার পাশে মিঠুকে মাঝে মাঝে বেঁধে দেওয়া হতো। হ্যাঁ, ওইখানে একটা বড় আম গাছ ছিল। আচ্ছা। আর সেখানে না অনেক পাখি আসতো, টিয়া পাখি আসতো, এসে মিঠুর সাথে গল্প করতো, নানা রকম কথা, মানে তারা কিচির করতো। আর ওদের ওই কথা শুনে মনে কবিগুরু রবীন্দ্রনাথের সেই 2 পাখি কবিতাটা মনে পড়তো, সেই বনের পাখি আর খাঁচার পাখির কথা। মিঠু একদিন চোর ধরেছিল, সেই রাত্রিবেলা চোর এসেছিল চুরি করতে। চোর যেই দরজার মানে কড়াটা নেড়েছে না, মানে এই করেছে, দরজাটা খোলার চেষ্টা করেছে, অমনি মিঠু হঠাৎ চেঁচিয়ে ওঠে, কে কে কে। অমনি চোর চিৎকারটি ফেলে সব ফেলে পালিয়ে যায়। তারপরে কাকার বাড়ির বাইরে গিয়ে তখন দেখেন যে চোরে সেই শীতকালি সব ফেলে দিয়ে গিয়েছে। এইভাবে কাকা সেবারের মতো চোরের হাত থেকে নিস্তার পেয়েছিল। এবার আমি একটা ছাগলের গল্প বলি। আচ্ছা। মালদায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন অজিত মৈত্র বলে একদম আমাদের পাড়ার দাদা। তো তার বাড়িতে একটা ছাগল ছিল। সেই ছাগলটাকে নিয়ে মজার গল্প আছে। অজিতদার মার খাওয়া দাওয়া হলে অজিতদার একটা মায়ের ওই পান জর্দা এসব খাওয়ার অভ্যেস ছিল। আচ্ছা। আর পানের বাটা নিয়ে যখন বসতেন না, অমনি সাথে সাথে ওই ছাগলটার নাম ছিল বল্টু। বল্টু কি করতো, ওইখানটায় পাশে গিয়ে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতো। অজিতের মা তখন তাকে ওই জর্দা দেওয়া পান বল্টুকে দিত। বল্টু তো সেইটা তো খুব খুশি মনে খেত। আর অজিতদার বাবা যখন সিগারেট খেতেন তখন কি করতেন, ওই অজিতের বাবা ঘুর করতো ছাগলটা। তখন অজিতদার বাবাও একটা কি করতো, সিগারেট বুঝে দিত। আর বল্টু কি করতো, ওই সিগারেটটা খেয়ে না নাক দিয়ে ধোয়া ছাড়তো। অজিতদার বাবা ছিলেন পেশায় উকিল। তো ওনার কাছে তো অনেক মক্কেল আসতো সব দিন রাত্রি। আর মক্কেলরা এসে বসে থাকতো যে উকিল বাবুর সাথে পরামর্শ করার জন্য। আর বল্টু গিয়ে কি করতো, তাদের না পায়ের মধ্যে মাথাটা ঘষতো। যে যখন ওরা সিগারেট খেত তখন ওই মাথাটা ঘষে ও সিগারেট চাইতো। তখন ওরা কি করতো, ওরা একটা সিগারেট ওই বল্টুর মুখে দিয়ে দিত। আর বল্টু তখন কি করতো, মহা আনন্দে সেই সিগারেট খেত। এইভাবেই গিয়ে বল্টু ওই সিগারেট। বেশ, মানে এই যে বিষয়গুলো, সেগুলো এই ছোট ছোট জিনিসগুলো, বাড়ির পোষ্য তাদের যে ছোট ছোট গল্পগুলো, সেগুলো হয়তো আমাদের অনেকের কাছে অনেক বেশি আপন হয়ে দাঁড়ায়। আমি বুঝতে পারছি আপনার স্মৃতি একটা সুন্দর স্মৃতি, যে স্মৃতিটা থেকে হয়তো আপনি এখন হাসছেন এবং হেসে হেসে বলছেন, এবং আমরা প্রত্যেকেই সেটা শুনছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যে বিষয়টা আমি বলছিলাম শুরু থেকেই, যে পৃথিবীটাই কি আমাদের কাছে তাহলে নরক? কারণ পৃথিবী তো সুন্দর, মানে আমরা তো সুন্দরভাবেই চিনি, আমরা একটা সুন্দর জীবনযাপন করতে চাই প্রত্যেকেই। কিন্তু কারোর জীবনে এমন অনেক সার্কামস্টান্সেস আসে যখন গিয়ে হয়তো পৃথিবীটাকেই নরক বলে মনে হয় একদম 12 বছর বয়সে।
আমি একটা ছোট্ট গল্প বলবো, তবে তার আগেই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি স্নেহাশিস রাহা লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? খুব ভালো আছি এবং প্রত্যেক বিকেল বেলায় একটা অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানটা দেখব। একদম, ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং আপনারা ফোন করছেন, কথা বলছেন, এটাই এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি। আসলে আমি আজকে যে যেটা বলবো, আজ থেকে বছর 20-22 আগে এই সিটিভিএন আপনি একটু জোরে কথা বলতে পারবেন, শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার শোনা যাচ্ছে কি? হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে নিশ্চয়ই আমি যতটুকু শুনেছি যে আপনি এই অনুষ্ঠানের সবথেকে পুরনো কলার। হ্যাঁ, আমি একদম প্রথম দিনে প্রথম কলারই ছিলাম আমি এই অনুষ্ঠানে। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই চ্যানেলেরও সবথেকে পুরনো কলার আপনি। হ্যাঁ, আমি একদম প্রথম লগ্ন থেকেই আছি। আমি সেই স্মৃতিটাই বলতে চাইছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, বলুন। বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের স্টুডিওতে যাওয়া। আচ্ছা, সেইটা যে একটা আলাদা মানে রোমাঞ্চ, একটা স্টুডিওয়ে যাব, কিরকম ভাবে অনুষ্ঠান আপনারা করেন সেটা দেখবো। তা গিয়ে যেটা অনুভব করেছিলাম যে আমরা তো পর্দাতে শুধু আপনাকে দেখি, কিন্তু পেছনে এই যে ক্যামেরা দাদা ভাইরা আছেন, আরো যারা পিসিআরে আছেন, সত্যি মানে একটা টিম ওয়ার্ক। আমরা এখান থেকে অতটা বুঝতে পারি না। সেই স্থিতিটা যেটা সবচেয়ে ভালো লেগেছিল, সেই দিনে যে মাটির গন্ধটা পেয়েছিলাম, আজকে কিন্তু এত বছর পরেও সেই গন্ধটাই অনুভব করছি। আমি কোনো চ্যানেলকে অশ্রদ্ধা করছি না বা কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু মানে বাঙালিয়ানা ধরে রাখার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের প্রাণের সিটিভিএন এখনো ধরে রেখেছে। এবং এই অনুষ্ঠানটা আমাদের বলার একটা প্ল্যাটফর্ম। এই জন্য আমি সিটিভিএন কর্তৃপক্ষকে আলাদা একটা ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, নমস্কার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেকটা ভালোবাসা দিয়েছেন আমাদের চ্যানেলকে। আপনারা প্রত্যেকেই এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের চলার পথটা আরও অনেকটা এগিয়ে চলি আমরা, এবং আপনাদের মতো মানুষ যারা রয়েছেন আমাদের পাশে, তারা সর্বদা থাকুন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই শ্রদ্ধা আমাদেরকে অনেক বেশি এগিয়ে যেতে আরও বেশি সমৃদ্ধ করে, আরও বেশি উৎসাহ যোগায়। আপনি আবারও ফোন করবেন, আমার অনুরোধ রইল আপনার কাছে, আপনি আবারও ফোন করবেন এবং আপনার আরও যা যা অভিজ্ঞতা রয়েছে সেগুলো শেয়ার করবেন আমাদের সঙ্গে, ভালো লাগবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আমার মায়ের জন্য একটি স্মৃতির উদ্দেশ্যে কথা বলবো এবং কবিতা বলবো। বেশ, তবে আপনার নামটা এবং কোথা থেকে বলছেন সেটা বলতে হবে। আমি চুচুড়া জয়ন্তী মুখার্জি বলছি। বেশ, বলুন। আমি তুজো থেকে বলছি, জয়ন্তী মুখার্জি। আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করে রেখে আমার সঙ্গে ফোনে কথা বলুন, তাহলে সুবিধা হবে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্পষ্ট। বলুন, এবার যেটা বলছেন বলুন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমার ছুটি হচ্ছে আমার মায়ের উদ্দেশ্যে। আমি একটি কবিতা লিখেছি। মা 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 ঘরে নেই মা, মনে ভাবি আছে মা, ঠাকুর ঘরে গিয়ে দেখি কেউই নেই মা, আকাশে তাকিয়ে দেখি আছে মা, মা আছে কিনা মা, মা ভাবি মনে ভাবি মা আছে, অনেক কথা বলবো মাকে গিয়ে, নেই তো মা আর, আকাশে আমি তাকিয়ে তাকিয়ে ফেল ফেল কাঁদি, আছে তো আমার মা। আমার মা মরে গেছে, এই জ্যৈষ্ঠী মাসে মরে গেছে। আমি কাঁদছি এবং আমার এই স্মৃতির জন্য আমার খুব মন খারাপ হচ্ছে। আমার মনের মধ্যে বড় কষ্ট, মায়ের উৎপাত হয়ে খুব আমার কষ্টদায়ক হচ্ছে। আমার এই কষ্টের যেন কেউ এরকম যেন মা হারা হয় না। মা কি জিনিস, মায়ের মতন কেউ হবে না। আমার মা হচ্ছে আসল মা। আমার মা সব দিয়েছে, মন দিয়েছে, প্রাণ দিয়েছে, আমার জীবন দিয়েছে, আমার মা সব দিয়েছে। মায়ের উদ্দেশ্যে যে আমি বলছি, আমি আপনার নমস্কার জানাই। যে কথাটা আপনি বললেন, মানে সেটার পরে কি বলবো একটু ভাবতে হয়। তার কারণ মা এমন একটা শব্দ, যে শব্দটা হয়তো দুটো অক্ষরে শেষ হয়ে যাচ্ছে, একদম ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার ব্যাপ্তি বহুদূর। মানে এই শব্দটার কি অনুভূতি থাকতে পারে,
বা কিভাবে ব্যক্ত করব আমরা সেটা হয়তো বুঝেই উঠতে পারি না, কারণ তার বিস্তৃতি এতটা। আমাদের প্রত্যেকের জীবনে মায়েরা রয়েছেন, প্রত্যেকের মা সুস্থ থাকুন, ভালো থাকুন। কালের নিয়মে কিছু জিনিস তো মেনে নিতেই হয় আমাদের প্রত্যেককে, সেটা আমরা মেনে নেব। তবে সবটা নিয়েই আমাদের এগিয়ে চলা। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমালি ভট্টাচার্য বলছি, সোদপুর থেকে। আরেকবার একটু স্পষ্ট করে বলতে হবে এবং হ্যাঁ বলুন। সোদপুর থেকে সোমালি ভট্টাচার্য বলছি। বেশ, নমস্কার, বলুন কেমন আছেন? নমস্কার। আমি আসলে একজন ব্লাইন্ড পার্সন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন? চোখে দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ বোঝা গিয়েছে, বলুন। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে। আপনি নাম্বারটা মুখে বললেন বলে আমি নাম্বারটা মুখস্থ করে তবে বেশ। ফোনটা করছি। ঠিক আছে? বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি যে বললেন না যে একটা বাচ্চা ছেলের নরক পৃথিবীটা, হ্যাঁ বললেন সবার ছেলে কথা বলছিলেন না, হ্যাঁ। যার মা বাবা চলে গেছে। হ্যাঁ। এবার এই ডাক্তারদেরই একটা ঘটনা আমি শুনি। আমি যখন বেশ। মায়ের যে ট্রেনে হেঁটে আসছি হুম। তখন একটা ইঞ্জেকশন দিয়ে মার যখন পেন এসেছিল তখন ওটাকে ইঞ্জেকশন দিয়ে সেটাকে করা হলো। তখন উনি বললেন ফটফট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ফটফট করতে হবে। ওনার তখন একটা নার্সিং হোম খুলেছিল। এইবার ওই পয়সার জন্য ওই ফটফট করা হলো। তারপরে যখন উনি বলছেন গাছ নেবে না, ফল নেবেন। আচ্ছা। হ্যাঁ, তখন সবাই আমার আত্মীয় স্বজনরা বলছে যে গাছই দেবো, তাহলে তা ওইভাবে। যাই হোক, তখন আমাকে এই ফটফট করে বার করেছিল। করার সময় ওই যে ফটফটের এই কপালের দিকে এমনি করে চাপ দিয়ে তো বের হয়, এই যে আমার ওই চোখের উপরে ইয়ে হয়ে গেল, মায়াসিয়া হয়ে গেল, হুম। সেটা তো আমার চোখ কমজোরি হয়ে গেল। প্রথমে আমি অল্প দেখতে পেতাম। হ্যাঁ, আমি ন্যাশনাল পড়াশোনা করেছি, আচ্ছা কিন্তু তারপরে আস্তে আস্তে আমার এই আইসাইট খারাপ হয়ে গেল, আচ্ছা। নষ্ট হয়ে গেল। এখন আর দেখতে পাই না। বুঝতে পারছেন? ডাক্তারদের অভিজ্ঞতাতে আমি বললাম এটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ভাবতে পারিনি যে বিষয়টা এভাবে মিলে যেতে পারে। আমার কোথাও গিয়ে সরি ফিল হচ্ছে, আবার কোথাও গিয়ে বিষয়টাকে বেছে নেওয়ার জন্য মনে হচ্ছে যে একটা ঠিক বিষয় আমি ভেবেছিলাম আজকে বলবো বলে। অনেক ধন্যবাদ আপনাকে ফোনটা করার জন্য। তবে পরের বার থেকে অবশ্যই আমার এটা মাথায় থাকবে যে এই অনুষ্ঠানটা প্রত্যেকের জন্য যেহেতু, তাই অডিও ভিজুয়াল মাধ্যমে আমার বলা উচিত নাম্বারগুলো মৌখিকভাবে একবার। পরের অনুষ্ঠান থেকে আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেককে, আমি নাম্বারগুলো মুখে বলে দেবো, আপনারা সেখান থেকে শুনেও ফোন করতে পারবেন। এই বিষয়টা আজকে আমাকে অনুভব করানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। মানে আমি কখনো ভেবে দেখিনি যে শব্দটা মুখে না বললে এমন বহু দর্শক রয়েছেন যারা হয়তো শুধু শুনছেন আমাদেরকে, তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর যেই কথাটা আমি আজকে বেঁচেছিলাম বলার জন্য, যে পৃথিবীটা হয়তো কিছু মানুষের জন্য নরক, তবে এই নরকের মধ্যেও আমরা কোথাও গিয়ে ওই পাকে পদ্মফুল যদি একটু খুঁজে পেতে পারি তাহলে বোধহয় অনেক ভালো হয় আমাদের জীবনে। আজকের জন্য আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।